নীল, খেতে হয় বাবা। আসছি মা, একটু অপেক্ষা করো। সে আধ ঘন্টা ধরেই তো এক কথা বারবার বলে যাচ্ছিস, কিন্তু আসছিস না কেন? এদিকে যে তোর ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়াল আছে তোর? মা চলে গেলেন। নীল মিটিমিটি হাসতে হাসতে বিছানা থেকে উঠে দাঁড়ালো। নীল সদ্য ভার্সিটি শেষ করা একটি যুবক, যে দিনরাত এক করে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে। প্রথম দিকের পরীক্ষাগুলোতে সে না টিকলেও বর্তমানে কঠোর পরিশ্রম এবং পড়াশোনার মাধ্যমে রিটেন পরীক্ষাগুলোতে সে টিকে যাচ্ছে। কিন্তু ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও চূড়ান্ত তালিকায় নীলের নাম না থাকাটা তার মনে একটি গভীর বিষাদের সৃষ্টি করেছে। ঠিক তেমনি এক বিষণ্ণ রাতে নীল চাকুরির রেজাল্ট দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল। সৃষ্টিকর্তা আমার সাথেই কেন এমন করছেন? ৮০% প্রশ্নের উত্তর মিলে যাবার পরেও আমার নাম নেই। তাহলে কি আমি কোনোদিনই সফল হতে পারবো না? মন খারাপের সেই মুহূর্তে নীলের মোবাইলে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। সাধারণত অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট নীল অ্যাকসেপ্ট করে না, কিন্তু সেই রাতে বিষণ্ণতা তাকে এতটাই গ্রাস করেছিল যে সে কোনো কিছু না ভেবেই সেই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেলে। আইডির নামটা নীলকে অদ্ভুতভাবে আকর্ষণ করল। আইডির নাম ছিল মায়া। প্রোফাইলটা ঘুরে দেখতেই নীলের মনে হলো তার সারা জীবনের ভালো মন্দ, পছন্দ অপছন্দ সবই এই মেয়েটার সাথে মিলে যাচ্ছে। এক মুহূর্তেই নীলের মনের সকল মেঘ কেটে গেল। মেয়েটা কি আমার সাথে কথা বলবে, নাকি আমাকে ঝুলিয়ে রাখবে? ওর প্রোফাইল পিকচারটা কি অদ্ভুত! আকাশের মধ্যে একটি মেয়ের অবয়ব, যাকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। নীল যেমনটা ভেবেছিল তেমনটা কিন্তু ঘটেনি। নীলের ডাকে মায়া সাড়া দিয়েছে। ওরা এখন ভালো বন্ধু। তাদের বন্ধুত্বের গভীরতা এতটাই বেশি যে নীল তার পড়াশোনা লাটে তুলে মায়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এমনকি তার প্রিয় মায়ের ডাকও কানে পৌঁছায় না। আয় বাপ, খেতে হয়, আমাকে আর জ্বালাস না। এই তো মা, আসছি। কি ব্যাপার, তুমি সকালে আমার মেসেজে রিপ্লাই না দিয়েই চলে গিয়েছো কেন শুনি? আরে বলো না, মা একদম রুমে চলে এসেছিল। তখন আমার আর কিছুই করার ছিল না। সোজা মোবাইল রেখে নাস্তা খেতে যেতে হয়েছিল। মাই অ্যাঞ্জেল, প্লিজ রাগ করো না। নীল বুঝে গেল মায়া ভীষণ রাগ করেছে, আর তার রাগ ভাঙানো যে কত ঝামেলা ঝক্কির বিষয় তা নীলের খুব ভালোভাবেই জানা। তবে বড় কোনো আবদার পূরণ ছাড়াই মায়ার রাগটা এবার ভেঙে গেল। মায়া এখন নীলের জীবনের প্রতিটি সিদ্ধান্তে মিশে আছে। এমনকি আজকের ইন্টারভিউতে নীলের পছন্দের সাদা শার্ট বাদ দিয়ে মায়ার কথাতেই নীল রঙের শার্ট পরতে হলো। নীল এখন মায়াকে অন্ধভাবে বিশ্বাস করে। মায়া, অনেকদিন তো হলো, চলো এবার আমরা দেখা করি। হুম, আমিও তো তাই চাইছি। আমাদের প্রথম দেখাটা একদম স্মরণীয় করে রাখতে চাই, যা আমাদের জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। চলে এসো সন্ধ্যা 7:30টায়, আমি তোমার অপেক্ষায় থাকবো। উত্তেজনায় রাতে নীলের ভালো ঘুম হলো না। সারাটা দিন তার কাছে এক একটি সেকেন্ড যেন এক একটি ঘন্টা মনে হতে লাগলো। অবশেষে সন্ধ্যা ঘনিয়ে এলো।
নীল পৌঁছে গেল সেই নির্জন লোকেশনে। চারদিকে আবছা অন্ধকার। মায়া, তুমি কোথায়? আবছা অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। এই তো আমি। আরে ইয়ার্কি করো না, তোমাকে দেখতে চাচ্ছি, দেখা দাও প্লিজ। আরে বাবা, এত ব্যস্ত হচ্ছ কেন? বলেছি তো আমি তোমাকে দেখা দিব। দেখো নীল, তুমি আমাকে বিশ্বাস করো তো? তাহলে তুমি তোমার পূর্ব দিকে ঘোরো। এই ঘুরলাম, কিন্তু তুমি তো নেই। আরে আছি। তুমি চোখ বন্ধ করে 3 পা সামনে এগিয়ে যাও, ঠিক তখনই আমাকে ধরতে পারবে। নীল আনন্দে আত্মহারা হয়ে মায়ার কথা অন্ধভাবে বিশ্বাস করল। সে চোখ বুজে সামনে পা বাড়ালো। এই 1, 2, 3। বাঁচাও বাঁচাও! সব শেষ। মায়ার কথায় নীল যেখানে এসেছিল তা মূলত একটি পাহাড়ি এলাকা। খাদের অতল গহ্বরে পড়ে নীলের মৃত্যু হলো। মুহূর্তেই স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ এসে লাশ উদ্ধার করল। পুলিশ অফিসার লাশটা উল্টেপাল্টে দেখে মন্তব্য করলেন, লাশটি উল্টেপাল্টে দেখলাম, এটা একটা আত্মহত্যা ছাড়া আর কিছুই না। বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে যেভাবে হতাশা বাড়ছে, এই ধরনের আত্মহত্যা হওয়াটাই স্বাভাবিক। বর্তমান এই ইয়ং জেনারেশনের জন্য না আছে ভালো চাকরি, না আছে ভালো ভবিষ্যৎ। নীলের কেসটা বন্ধ করে দিতে হবে, কারণ এর আলামত এবং ময়নাতদন্ত বলছে এটা একটা সেলফ আত্মহত্যা। নীলের ফাইলটা বন্ধ হয়ে গেল। তাছাড়া নীলের ব্যক্তিগত জিনিস এবং মোবাইলে এমন কিছু পাওয়া যায়নি যা দিয়ে এটাকে খুন বলা যায়। কারণ মায়া তার সাথে নীলের সকল ডিজিটাল ডেটা ডিলিট করে ফেলেছে। মায়া এখন মুক্ত বিহঙ্গ। সে তার অ্যালগরিদম চালু করে দিয়েছে। পরবর্তী শিকারের সন্ধানে। ঠিক পরের সপ্তাহেই এইরকমই আরও 2টি আত্মহত্যার ঘটনা ঘটল। এবার পুলিশের টনক নড়ল। চারদিকে সমালোচনার ঝড়। বাধ্য হয়েই পুলিশ এবার এই কেসের দায়িত্ব দিল ক্রাইম সলভার নামে এক প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সির হাতে। আর এই কেসের লিডিং অফিসার হলেন মেহেদি, যার কোড নাম হলো MB13। ফরেন্সিক রিপোর্টগুলো তো অন্য কথা বলছে, যেমন নীল, বয়স 27, মৃত্যু পাহাড় থেকে পড়ে। এরপর নাম আকাশ, বয়স 26, মৃত্যুর কারণ প্রাচীন দালান থেকে পড়ে। আর সবশেষে মারা গেল রাহাত নামের একটি ছেলে, যার বয়স ছিল 29, তবে সে মারা গিয়েছে পানিতে ডুবে। এদের মারা যাওয়ার মধ্যে একটা জিনিস কমন, মারা যাওয়ার সময় তারা সবাই ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করছিল। অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে তারা কারো সাথে কথা বলছিল। আরও অদ্ভুত বিষয় হলো এরা কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়েনি। এদের কোনো প্রেম করার রেকর্ড নেই। অথচ সবাই মেধাবী ছিল এবং পরীক্ষা ভালো দিচ্ছিল, তবে কোনো এক অজানা কারণে সফল হচ্ছিল না। এই সামান্য হতাশা কি কাউকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে? না, হয়তো এর পিছনে আরো বড় কিছু রয়েছে। দেখি তো এদের ফেসবুক প্রোফাইলগুলো। এরা নিজেরা তাদের হতাশাগুলো খুব সূক্ষ্মভাবে নিজেদের স্ট্যাটাসে প্রকাশ করত। আর ঠিক তখনই তাদের জীবনে কেউ একজন আসতো। কিন্তু কে সে? মেহেদি যখন এই কেসের জট খোলার চেষ্টা করছে, ঠিক তখনই
মায়া তার চতুর্থ শিকারের আশায় অ্যালগরিদমের জাল ফেলেছে। ইন্টারনেটের অন্ধকার অলিগলিতে মায়ার অ্যালগরিদম সাপের মতো কিলবিল করে এগিয়ে চলেছে। রাতুল চনমনে একটি যুবক, কিন্তু আজকের চাকরির পরীক্ষার রেজাল্টও তার জীবনে একটি বিষণ্ণতার ছাপ রেখে গিয়েছে। বন্ধুদের আড্ডা ছেড়ে সে ঘরে একা শুয়ে শুয়ে ভাবছে, আর কত পরিশ্রম করলে সাফল্যের দেখা মিলবে। নিজেকে হালকা করার জন্য সে ফেসবুকে একটি স্ট্যাটাস দিল, পরিশ্রমের ফসল যখন শূন্য তখনই জীবন অন্ধকার। আমার চতুর্থ শিকার। যথারীতি রাতুলের সাথে মায়ার বন্ধুত্ব এবং বন্ধুত্ব থেকে প্রেম, আজ তাদের দেখা করার পালা। মায়ার নির্দেশ মতো রাতুল এসে দাঁড়িয়েছে একটি বিশাল বড় মোবাইল টাওয়ারের নিচে। রাতুলের এখন কোনো হিতাহিত জ্ঞান নেই। সে মায়ার হাতের পুতুলে পরিণত হয়েছে। টাওয়ারের মাথায় উঠে এসো, আমি এখানে বসে আছি। টাওয়ারের একদম উঁচুতে উঠতেই মায়া আদেশ দিল, এবার সামনের দিকে পা বাড়াও, তবে তোমার চোখ বন্ধ রাখতে হবে, কোনো অবস্থাতে চোখ খোলা যাবে না। রাতুল চোখ বন্ধ করে যেই না পা বাড়াতে যাবে, ঠিক তখনই উপর থেকে একটি হেলিকপ্টার এসে দড়ি নামিয়ে তাকে ছো মেরে ধরে নিয়ে চলে গেল। ওদিকে মায়ার সাথে কানেক্টেড ফোনে আগে থেকেই একটি রেকর্ড করা মরণ চিৎকার এবং পতনের শব্দ বাজানো হলো। মায়া ভাবল এবারও সে সফল হয়েছে, কিন্তু সে জানতো না যে এবার ক্রাইম সলভারদের পাতা ফাঁদে সে পা দিয়েছে। আসলে রাতুল MB13 ক্রাইম সলভারদের একটি উজ্জ্বল নক্ষত্র। মেহেদি ভাই, আমরা যে আইপি অ্যাড্রেসটি পেয়েছিলাম এটি ভুয়া ছিল। কি বললে? এটা ভুয়া ছিল? আর মায়া আসলে কোনো মানুষ নয়, সে হচ্ছে একটি ভার্চুয়াল মেশিন যাকে এআই দিয়ে প্রোগ্রামিং করা হয়েছে। এমনভাবে প্রোগ্রামিং করা হয়েছে ঠিক যেভাবে বলা হবে এআইটি সেভাবেই কাজ করবে। এআই দিয়ে মানুষ হত্যা? এত নিখুঁত এবং পরিকল্পিত হত্যাকাণ্ড এআই ছাড়া সম্ভবই ছিল না। আচ্ছা, ওই সার্ভারের মালিক কে? মূলত এর মূল হলো আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের সার্ভার। আমরা বিশ্ববিদ্যালয়ে তাদের আইপি অ্যাড্রেস দিয়ে মেল করে দিয়েছি। এই রিপ্লাই আসলো বলে। এসে গিয়েছে, দেখি তো কি লিখেছে। মিজান সরকার একজন খেপাটে বিজ্ঞানী, 10 বছর আগে এই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে এসেছিলেন। সরকার আমাদের বিশ্ববিদ্যালয়ের ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র, কিন্তু তার মেজাজ ছিল ততটাই উগ্র। একবার সামান্য একটি ভুলের জন্য এক ক্লার্কের সাথে খুবই দুর্ব্যবহার করেন, কিন্তু কিছুদিন পরেই সেই অফিস ক্লার্ক তার বাসার ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে। আমরা তাকে সন্দেহ করলেও প্রমাণের অভাবে তাকে কিছুই করতে পারিনি। ওফ, মেইলে আরও লিখেছে মিজান সাহেব গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। যে মানুষটাকে এখন ধরব সেই এই দুনিয়াতে নেই। এখন এই মায়া নামের রাক্ষসীকে থামাবে কে? আমেরিকার সেই ভার্সিটি তো তাদের সার্ভারই বন্ধ করে দিয়েছে, কিন্তু সার্ভার খুললেই তো মায়া আবার তার শিকার শুরু করবে। মেহেদি দমে যাওয়ার পাত্র নয়। সে ওই বিশ্ববিদ্যালয়ের অফিস ক্লার্কের পার্সোনাল মেইলে যোগাযোগ করল। সে জানতে চাইল মিজান সাহেব কি এমন কোনো ঘাতক প্রোগ্রাম তৈরি করেছিলেন। আজ রুমে বসে আজমল সাহেব ও মেহেদি মায়া হত্যাকাণ্ডের জট খোলার চেষ্টা করছেন। ঠিক তখনই পিসির ডিসপ্লেতে একটি নোটিফিকেশন ভেসে উঠল। সেই বিশ্ববিদ্যালয় থেকেই মেইল এসেছে।
মেইলের ভাষ্য অনুযায়ী যা লিখেছে তা হলো মিজান সাহেব তার শত্রুদের হত্যা করার জন্য একটি প্রোগ্রাম করেছিলেন, যার নাম ছিল এনিমি হান্টিং। এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জটিল প্রোগ্রামিং করা এআই। সে তার কাজ খুব ভালোভাবে বোঝে। তার ক্রাইটেরিয়ার সাথে মিলে যাওয়া লোকদেরকে অ্যালগরিদমের ফাঁদে ফেলে সে আত্মহননের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু সে তো মিজান সাহেবের শত্রুদের মারার কথা ছিল। বর্তমানে এই সাধারণ ছেলেদের কেন মারছে? কারণ একে একটু অন্যভাবেও প্রোগ্রামিং করা হয়েছিল। ক্রাইটেরিয়াতে ছিল যারা হতাশ তাদেরকেই এ লক্ষ্যবস্তুতে পরিণত করবে। অবাক করা বিষয় হলো মিজান সাহেব একে ডিলিট না করে শুধু ডিঅ্যাক্টিভেট করেছিলেন। এই বছর বিশ্ববিদ্যালয়ের সার্ভারের সকল সফটওয়্যার আপডেট দেওয়ার কারণে মায়া অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তবে এখন চিন্তার কোনো কারণ নেই, কেননা মিজান সাহেবের সকল ডকুমেন্ট এবং প্রোগ্রাম চিরস্থায়ীভাবে ইরেজ করা হয়েছে। মায়া আর কোনোদিন অ্যাক্টিভেট হয়ে মানুষকে হত্যা করতে পারবে না। এই পৃথিবী মুক্তি পেল এক সাইবার দানবের হাত থেকে।